প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো। গত দিনের ক্লাসে আমি তোমাদের ম্যাট্রিক্সের কিছু প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ম্যাট্রিক্সের আর কিছু প্রকারভেদ নিয়ে আলোচনা করব। বিভিন্ন ধরনের ম্যাট্রিক্সের মধ্যে আমরা শিখেছিলাম বর্গ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, অভেদক বা আইডেন্টিটি ম্যাট্রিক্স কিংবা ইউনিট ম্যাট্রিক্স। এখন আমরা অন্যান্য যে প্রকারভেদগুলো আছে সেগুলো শিখব। এখানে খেয়াল করো যে যদি এ একটা ম্যাট্রিক্স হয়, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই ম্যাট্রিক্সটি কত অর্ডারে। এখানে দুইটা সারি এবং তিনটা কলাম রয়েছে। অবশ্যই এটা 2/3 অর্ডারের ম্যাট্রিক্স। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই ম্যাট্রিক্সের প্রতিটি ভুক্তি শূন্য। তাহলে যে ম্যাট্রিক্সের প্রতিটি ভুক্তি শূন্য তাকে আমরা বলবো শূন্য ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। তাহলে যে ম্যাট্রিক্সের প্রতিটি ভুক্তি শূন্য, তাহলে তাকে আমরা বলবো, সেই ম্যাট্রিক্সকে বলবো শূন্য ম্যাট্রিক্স, ইংরেজিতে বলবো জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। এবার আমরা শিখব ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স। তাহলে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, transpose of a ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, বাংলায় আমরা বলবো বিম্ব ম্যাট্রিক্স। তাহলে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স কি হবে? যদি ম্যাট্রিক্সটা এইরকম হয়, অবশ্যই এটি একটি বর্গ ম্যাট্রিক্স কিংবা 3/3 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে এই বর্গ ম্যাট্রিক্সের এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি সারি, তিনটি কলাম রয়েছে। তাহলে এই ম্যাট্রিক্সটার প্রথম সারি যদি প্রথম কলাম হয়, অর্থাৎ সারিকে কলাম এবং কলামকে সারিতে যদি রূপান্তর করা যায়, তাহলে সেটিকে আমরা বলবো ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। তাহলে খেয়াল করো, প্রথম সারিটা হবে প্রথম কলাম, দ্বিতীয় সারি হবে দ্বিতীয় কলাম, তৃতীয় সারি হবে তৃতীয় কলাম। তাহলে ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করার জন্য আমার কি করতে হচ্ছে? সারিকে কলামে ট্রান্সফার করতে হচ্ছে। তাহলে আমরা যখন ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স করব, তাহলে এই এ ম্যাট্রিক্সটাকে যখন সারি কলামে রূপান্তর করব, তখন এর মাথার উপরে এইভাবে একটা টি দিয়ে নেব। তাহলে এই টি দ্বারা বোঝাবে ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। তাহলে এই টি দ্বারা কি বোঝাবে? যে আমরা বুঝতে পারবো যে এই মূল ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করার পর আমরা যে নতুন ম্যাট্রিক্সটা পাবো সেটাই হবে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। তাহলে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, মাথার উপরে এইভাবে একটা টি দিতে, কেউ স্মল টি ব্যবহার করে, কেউ ক্যাপিটাল টি ব্যবহার করে, আবার এইভাবেও লেখা যায়, এইভাবে ড্যাশ দিয়েও এটাকে প্রকাশ করা যায়। আমরা যে কোনো একটা ওয়ে ব্যবহার করব। তাহলে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স হবে প্রথম সারিটা প্রথম কলাম। তাহলে প্রথম সারিতে কি ছিল? 1 4 7। তাহলে 1 4 7 এই হলো আমার প্রথম সারিটা প্রথম কলামে ট্রান্সফার। এবার দ্বিতীয় সারিটাকে দ্বিতীয় কলামে ট্রান্সফার করব। তাহলে 2 5 8। তাহলে তৃতীয় সারিকে তৃতীয় কলামে ট্রান্সফার করলাম। এই হলো আমার ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। তাহলে ম্যাট্রিক্সের ট্রান্সপোজ আমরা বুঝতে পারলাম। তাহলে প্রথম সারি হবে প্রথম কলাম, দ্বিতীয় সারি হবে দ্বিতীয় কলাম, তৃতীয় সারি হবে তৃতীয় কলাম। আচ্ছা, এবার আমরা শিখব সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স। এখন সিমেট্রিক বা সাইমেট্রিক, যে যেটা উচ্চারণ করে, সিমেট্রিক বা প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে
যদি ম্যাট্রিক্সকে মূল ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর আবার সেই ম্যাট্রিক্সটা ফিরে পাওয়া যায় তাহলে সেটাই হবে সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্সের উদাহরণে যদি তাহলে কি লিখলাম? সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স বাংলায় আমরা বলবো প্রতিসম ম্যাট্রিক্স। এখন প্রতিসম ম্যাট্রিক্সে আমি ধরলাম যে এ একটা ম্যাট্রিক্স। তাহলে প্রতিসম ম্যাট্রিক্স আমরা কাকে বলবো? তাহলে যদি কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর আবার ওই ম্যাট্রিক্সটা ফিরে পাই তাহলে আমরা সেটাকে বলবো প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আমরা যদি গাণিতিকভাবে লিখতে চাই তাহলে এরকম হবে A ইকুয়াল AT। এটাই হবে সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে A কে ট্রান্সপোজ করার পর আবার A ফিরে পাবো। তাহলে যদি A ইকুয়াল তাহলে আমি A কে কি লিখলাম? -3 2 -1 আচ্ছা, তাহলে আমি যদি A কে ট্রান্সপোজ করি অর্থাৎ প্রথম সারিটাকে প্রথম কলাম, দ্বিতীয় সারিটাকে দ্বিতীয় কলাম এবং তৃতীয় সারিটাকে তৃতীয় কলামে লিখি তাহলে কি হবে? খেয়াল করো, তাহলে AT ট্রান্সপোজ করবো আমরা। তাহলে ট্রান্সপোজের বেলায় প্রথম সারিটা হবে প্রথম কলাম, দ্বিতীয় সারিটা হবে দ্বিতীয় কলাম, তাহলে 3 4 5। তৃতীয় সারিটা হবে তৃতীয় কলাম, -1 5 -6। তাহলে মিলাই দেখো এইটা এবং এইটা একই রকম কিনা। যদি একই রকম হয় তাহলে এটাকে আমরা বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে কি হলো? সূত্র অনুযায়ী যদি A ইকুয়াল ট্রান্সপোজ অফ A, দুটোই মিল আছে অর্থাৎ এটাকে ট্রান্সপোজ করার পর আমি এটা পেলাম, তাহলে সেটাই হবে সিমেট্রিক ম্যাট্রিক্স। এরপর আমরা যাব স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স তাহলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এর বেলায় আমরা পাবো এখানে A ইকুয়াল -AT, অর্থাৎ ট্রান্সপোজ করার পর যদি এখানে মাইনাস একটা গুণ করি কিংবা ভেতরে ম্যাট্রিক্সের ভেতর থেকে মাইনাসটাকে আমি কমন নিই তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটাই হবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বি প্রতিসম ম্যাট্রিক্স। এবার বি প্রতিসম ম্যাট্রিক্সের একটা উদাহরণ আমরা দেখে নিই কি দেওয়া আছে বা কি লিখতে পারি। তাহলে A ইকুয়াল
এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে স্কিউ সাইমেট্রিক ম্যাট্রিক্সের বেলায় আমরা দেখতে পাচ্ছি যে প্রধান কর্ণের প্রত্যেকটা এলিমেন্ট প্রত্যেকটা ভুক্তি শূন্য। তাহলে স্কিউ সাইমেট্রিক ম্যাট্রিক্সের বেলায় প্রধান কর্ণের প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে প্রত্যেকটা ভুক্তি হলো শূন্য। এখন এইটাকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে কি পাবো খেয়াল করি। তাহলে ট্রান্সপোজের বেলায় কি হবে, প্রথম সারি হবে প্রথম কলাম, দ্বিতীয় সারি হবে দ্বিতীয় কলাম। তাহলে প্রথম সারিতে বসাই আমরা, এবার দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলামে বসাবো, তৃতীয় সারিকে তৃতীয় কলামে বসাবো। তাহলে আমার সূত্রে কি ছিল, এখানে একটা মাইনাস ছিল। এখন এই যে ভুক্তিগুলোর সামনে যে মাইনাসটা আছে সেই মাইনাসটাকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলেই আমরা এই মূল ম্যাট্রিক্সটা আবার ফিরে পাবো। তাহলে আমি মাইনাস কমন নিয়ে নিচ্ছি, দেখি আমরা কি পাচ্ছি মাইনাস কমন নিয়ে। তাহলে মাইনাসকে যদি আমরা কমন নিতে চাই, আদারওয়াইজ আমি যদি বলি যে আমি একটা মাইনাস দিয়ে গুণ করবো, সেক্ষেত্রে আমরা বলতে পারবো। তাহলে মাইনাস কমন নিয়ে নিলে জিরোর সামনে যা কিছু দিয়েই আমরা গুণ করি না কেন সে অলওয়েজ জিরোই থাকবে। তাহলে এই 3টা কি হবে, প্লাস হয়ে যাবে, এই 4টাও প্লাস হয়ে যাবে। এখানে 3 সামনে একটা মাইনাস বসবে, 0 তো 0ই, এই 7 প্লাস হয়ে যাবে। এই 4 এর সামনে একটা মাইনাস আসবে, এই 7 এর সামনে একটা মাইনাস হবে, এখানে 0 তো 0ই। তাহলে খেয়াল করো, A ইকুয়াল মাইনাস ট্রান্সপোজ অফ A। তাহলে স্কিউ সিমেট্রিকের বেলায় আমরা কি পাইলাম, যে ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর যদি আমরা মাইনাসটাকে কমন নিয়ে নিই তাহলে আমরা আবার সেই আগের ম্যাট্রিক্সটাই ফিরে পাচ্ছি। তাহলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সূত্র হলো যে A ইকুয়াল মাইনাস ট্রান্সপোজ A। আচ্ছা, এবার খেয়াল করি আমরা, আরো হয়তো ম্যাট্রিক্সের বিভিন্ন রকম প্রকারভেদ আছে যেগুলো আমরা বিভিন্ন রাইটারের বই থেকে চাইলে একটু দেখে নিতে পারবো, কিংবা কালেকশন করে আমরা নিজেরা সেগুলো শিখে নেব। এখন আমরা দেখব ম্যাট্রিক্সের যোগ, অর্থাৎ ম্যাট্রিক্সকে কিভাবে যোগ করা যায়, ম্যাট্রিক্সকে কিভাবে বিয়োগ করা যায়, ম্যাট্রিক্সের গুণ কিভাবে শেখা যায়, আমরা সেগুলোই আলোচনা করব। তাহলে ম্যাট্রিক্সের যোগ শিখতে গেলে প্রথম ম্যাট্রিক্সের সঙ্গে দ্বিতীয় ম্যাট্রিক্সকে আমার যোগ করতে হবে, সেক্ষেত্রে অবশ্যই আমার দুটি ম্যাট্রিক্স লাগবে। বিয়োগের ক্ষেত্রেও তাই, প্রথমটা থেকে আমরা দ্বিতীয়টাকে বিয়োগ করবো, আদারওয়াইজ দ্বিতীয়টা থেকে প্রথমটাকে বিয়োগ করবো, যেটাই করি না কেন। তাহলে যোগ এবং বিয়োগ, তাহলে যোগ বিয়োগের বেলায় আমি যদি দুইটা ম্যাট্রিক্সকে এইভাবে লিখি 1 2 3 4, B ইকুয়াল এবার আমরা A এর সাথে B কে যোগ করব, বা A এর সঙ্গে A থেকে B কে বিয়োগ করব, যেটাই করি না কেন। যদি A প্লাস B করতে চাই তাহলে প্রথম ম্যাট্রিক্সের সঙ্গে দ্বিতীয় ম্যাট্রিক্সকে আমি যোগ করছি। তার মানে এটা হলো যে প্রথম কলামের সঙ্গে B ম্যাট্রিক্সের প্রথম কলামটাকে আমরা যোগ করব, দ্বিতীয় কলামের সঙ্গে দ্বিতীয় কলামকে যোগ করব। আবার বিয়োগের ক্ষেত্রেও একই হবে, যে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ, দ্বিতীয় কলাম থেকে প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম থেকে দ্বিতীয় কলামকে বিয়োগ। তাহলে A প্লাস B, ছোট্ট একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, কারণ এগুলো তেমন আসে না পরীক্ষায়, শুধু জানার জন্য আমাদেরকে শিখতে হবে এটুকুই। তাহলে 1 প্লাস 9, তাহলে 3 প্লাস 1 তুমি লিখে করতে পারো অথবা একবারে বসিয়ে দিতে পারো। এখানে 2 প্লাস 7, এখানে 4 প্লাস 3। তাহলে আমরা ফলাফল কি পেলাম, এখানে পেলাম 10, এখানে পাচ্ছি 9, এখানে পাচ্ছি 4, এখানে পাচ্ছি 7। তাহলে অবশ্যই এইভাবে আমরা যোগটা করব। তাহলে প্রথম কলামের সঙ্গে প্রথম ম্যাট্রিক্সের প্রথম কলামের সঙ্গে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের যোগ হলো।
এখানে দ্বিতীয় কলামের সঙ্গে দ্বিতীয় কলামের যোগ করলাম। এবার আমরা বিয়োগ করব a মাইনাস b। তাহলে a মাইনাস b করতে চাইলে একইভাবে প্রথম কলাম থেকে এই কলামকে মাইনাস করব 1 মাইনাস 9 3 মাইনাস 1। একইভাবে এখান থেকে এটা বিয়োগ করব 2 মাইনাস 7 এখানে 4 মাইনাস 3। তাহলে আমরা কি পেলাম ফলাফল? এখানে মাইনাস 8, এখানে পাচ্ছি 2, এখানে পাচ্ছি মাইনাস 5, এখানে পাচ্ছি 1। এই হলো আমার যোগ এবং বিয়োগ। এখন এটা যদি 3/3 অর্ডারের হয় তাহলে তোমরা বইয়ে বিভিন্ন উদাহরণ দেওয়া আছে বা অঙ্ক দেওয়া আছে প্রশ্নমালায়, তোমরা চাইলে নিজের মতো করে নিতে পারবে। আচ্ছা, এবার আমরা শিখব ম্যাট্রিক্সের গুণ। তাহলে গুণের কিছু শর্ত আছে, আমাকে গুণের শর্তটা আগে অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে এবং বুঝতে হবে। আচ্ছা, আমি দুটো ম্যাট্রিক্স দিয়ে দিচ্ছি তোমাদের। এখানে A, আচ্ছা, এখানে দেখো যে A এবং B দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে। তাহলে A এর সঙ্গে B কে আমরা গুণ করব বা করতে পারবো কিনা, গুণ করা যাবে কিনা, B এর সঙ্গে A কে আমরা গুণ করতে পারবো কিনা, এটা আগে আমাকে দেখে নিতে হবে। তাহলে গুণের শর্তটা হলো যে এখানে দুটো ম্যাট্রিক্সের A হচ্ছে প্রথম ম্যাট্রিক্স আর B হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্স। তাহলে প্রথম ম্যাট্রিক্সের গুণের শর্তটা হলো এরকম যে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান হয় তাহলে আমরা ওই ম্যাট্রিক্স দুটাকে গুণ করতে পারবো। আচ্ছা, খেয়াল করো, তাহলে এখানে প্রথম ম্যাট্রিক্সের কয়টা সারি কয়টা কলাম আছে এটা আগে আমাদের জানতে হবে বা দেখে বুঝে নিতে হবে যে এটাতে কয়টা কলাম কয়টা সারি দেওয়া আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে সারি 3টা, তাহলে 3/2। এখানে যাই, এখানে 2টি সারি এবং 2টি কলাম রয়েছে, তার মানে এটা হলো 2/2 অর্ডারের ম্যাট্রিক্স আর এটা হলো 3/2 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে আমি বলেছি প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা। তাহলে এখানে কলাম কয়টা আছে? 2টা। এখানে সারি কয়টা আছে? 2টা। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান হয় তাহলে আমরা ম্যাট্রিক্স দুটাকে গুণ করতে পারবো। তাহলে গুণের শর্তটা আমরা খাতায় লিখে নিই। গুণের শর্ত, ম্যাট্রিক্সের গুণের শর্ত। তাহলে গুণের শর্তটা লিখবো এইভাবে যে প্রথম ম্যাট্রিক্সের সারি এবং প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হলে ওই ম্যাট্রিক্স দুটা গুণনযোগ্য। তাহলে যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয়
তাহলে ম্যাট্রিক্স দ্বয় গুণনযোগ্য। তাহলে ম্যাট্রিক্স দ্বয় গুণনযোগ্য। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম, প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান হয় তাহলে ম্যাট্রিক্স দ্বয় গুণনযোগ্য। তার মানে ম্যাট্রিক্স দুটাকে আমরা গুণ করতে পারবো। কিন্তু যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান না হয় তাহলে ম্যাট্রিক্স দুটা গুণ করা যাবে না। এবার আমরা উদাহরণে খেয়াল করি যে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এবি গুণনযোগ্য, অর্থাৎ এবি কে গুণ করা যায়। কিন্তু যদি আমরা বলি বিএ, তাহলে কি বিএ গুণ করা যাবে? আমাকে সেই জিনিসটা দেখতে হবে। তাহলে খেয়াল করি এবার লিখি আমরা বিএ। তাহলে বি তে কি ছিল? 3 4 2 1। এটা কত বাই কত অর্ডার? 2 বাই 2 অর্ডার। এখানে এ ছিল 1 3 0 2 4 1। এটা হলো 3 বাই 2 অর্ডার। খেয়াল করো, তাহলে এইখানে বলেছি প্রথম ম্যাট্রিক্সে কলাম, তাহলে কলাম হলো এটা, অর্থাৎ দুইটা কলাম, তাই আছে না? এখানে খেয়াল করো দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, এখানে সারি কয়টা আছে? 3টা। তাহলে বিএ নির্ণয়যোগ্য নয়, কারণ প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান নয়। যদি সমান না হয় তাহলে এই ম্যাট্রিক্স দ্বয় গুণনযোগ্য নয়। তাহলে আমরা লিখে দিব বিএ গুণনযোগ্য নয়, গুণনযোগ্য নয়, কারণ বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান নয়। এখানে বি হলো প্রথম ম্যাট্রিক্স, খেয়াল করো এখানে বি লিখেছিলাম, এ লিখেছিলাম আগে, বি লিখেছিলাম পরে। এখানে বি লিখেছি আগে, এ লিখেছি পরে। তাহলে বি হলো প্রথম ম্যাট্রিক্স। তাহলে বি এর বেলায় এখানে কলাম সংখ্যা 2 আর এখানে সারি সংখ্যা 3। তাহলে দুটা যদি সমান না হয় তাহলে আমরা গুণ করতে কখনোই পারবো না। তাহলে এবার তোমাদের আমি এবি কে গুণ করে দেখাই। গুণের নিয়ম কি? তাহলে এবি লেখার সময় আমরা অবশ্যই দুইটাকে পাশাপাশি লিখে নেব। তাহলে 1 3 0 2 4 1 4 3 2 1। এই হলো আমার এবি। এখন গুণের পালা। গুণ কিভাবে করতে হয়? এখন গুণের নিয়ম হলো যে এটা প্রথম ম্যাট্রিক্স এ, এটা দ্বিতীয় ম্যাট্রিক্স বি। তাহলে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির সঙ্গে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের গুণ। বুঝাতে পারলাম না? তাহলে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি কোনটা? এটা। তাহলে এই সারির সঙ্গে এই কলামের গুণ এটা। তাহলে কি হলো? প্রথম সারির সঙ্গে প্রথম কলামের গুণ, দ্বিতীয় সারির সঙ্গে প্রথম কলামের গুণ, তৃতীয় সারির সঙ্গে প্রথম কলামের গুণ। তাহলে আমার প্রথম কলামের কাজ শেষ, তারপর আমি দ্বিতীয় কলামের কাজ করব। খেয়াল করো আমি বসাই। এখন লেখার সময় তুমি গুণ একবারে লিখে নিতে পারো, আবার দুইবারেও লিখতে পারো। আচ্ছা, আমি এখান থেকে শুরু করি, তাহলে ভালোভাবে বোর্ডে দেখা যাবে। 1 3 0 2 4 1। এখানে 4 2 3 1। আচ্ছা, তাহলে বললাম প্রথম সারির সঙ্গে প্রথম কলামের গুণ এটা।
আচ্ছা, তাহলে আমরা যখন লিখবো, লেখার সময় প্রত্যেকটা ভুক্তিকে ব্র্যাকেটে ঘিরে সুন্দরভাবে লিখবা। আর যদি একবারে পারি কোনো সমস্যা নেই। খেয়াল করো, শেখার সময় আমরা ভালোভাবে শিখে নিই। তাহলে 4 এর সঙ্গে a1 এর গুণ, তাহলে 4 এই হলো 1। তুমি এরকম লিখতে পারো যে যেহেতু a1 আগে আছে, কাজে 1 এর সঙ্গে এই 4 কে গুণ। বোঝা গেল? তাহলে প্রথম এলিমেন্টের সঙ্গে প্রথম এলিমেন্ট গুণ করলাম। এবার আমি প্লাস দিব। আমার যাই থাক, যে চিহ্নই থাক না কেন, আমার কাজ হবে এখানে একটা প্লাস বসানো। তাহলে এই 2 এর সঙ্গে এই 2 কে গুণ। তাহলে প্রথম সারি প্রথম কলামের কাজ শেষ। এবার আমরা যাব দ্বিতীয় সারির সঙ্গে প্রথম কলামের কাজ। তাহলে দ্বিতীয় সারির এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্টের গুণ, তাহলে 3 4। এবার আমি প্লাস বসাবো। তাহলে এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্টের গুণ, তাহলে 4 এই হলো 2। তাহলে আমার এইভাবে দ্বিতীয় সারির কাজ শেষ হলো। এবার আমরা আসবো তৃতীয় সারিতে। তাহলে এই 0 এর সঙ্গে এই 4 এর গুণ, এই 1 এর সঙ্গে এই 2 এর গুণ। তাহলে এই 0 এর সঙ্গে এই 4, এই 1 এর সঙ্গে এই 2। তাহলে এই প্রথম কলামের সঙ্গে এই তিনটা সারির কাজ শেষ। এবার আমরা চলে যাব দ্বিতীয় কলামের কাজে। তাহলে দ্বিতীয় কলামটাকে একইভাবে এই প্রথম সারির সঙ্গে গুণ করব, দ্বিতীয় সারি তৃতীয় সারি। খেয়াল করো, তাহলে আমাদের একটু ফাঁকা দিয়ে লিখতে হবে, কারণ আমাকে বোঝাতে হবে সারি এবং কলাম। তাহলে এই 1 এর সঙ্গে আমি গুণ করব কার? এই 3, মাঝখানে প্লাস দিব। এখন যদি এই এলিমেন্টের সামনে -1 থাকতো, তাহলে আমি ব্র্যাকেটে -1 দিতাম। গুণফল বের করার সময় আমি এখানে মাইনাস লিখতাম। আমি যেহেতু দুইবার লিখছি বোঝাবার জন্য, সেজন্য তোমরা দুইবার করেই লিখবা। তাহলে 2 এই হলো -1। তাহলে কি হলো? a1 এর সঙ্গে a3 এর গুণ, a2 এর সঙ্গে a1 এর গুণ বসিয়ে দিয়েছি। একইভাবে এবার এটার সঙ্গে এটা গুণ করব। তাহলে 3 3 প্লাস দিব। এখানে কি 4, এখানে হলো 1। এবার এখানে যাও, এখানে 0 তার সঙ্গে 3 প্লাস এখানে 1, এখানে 1। আমার কাজ শেষ। এবার আমরা লিখব। খেয়াল করো, 4 এ 1 গুণ করলে 4, 2 এ 2 গুণ করলে 4, এখানে 3 4 12, এখানে 4 2 8। 0 এর সঙ্গে 4 গুণ করলে 0 প্লাস 2। এখন এইটুকু যদি তুমি একবারে লিখতে পারো, তাহলে এটা লেখার দরকার নেই। তাহলে 3 প্লাস 2, 9 প্লাস 4, 0 প্লাস 1। এখন এইটুকু লিখতে পারলে এটুকু লেখার প্রয়োজন নাই। যখন তুমি করতে করতে শিখতে শিখতে যখন তোমার দক্ষতা এসে যাবে, তখন এজ ইউজুয়ালি তুমি এটাই লিখতে পারবে। এটা লেখার আর তখন দরকার হবে না। তাহলে এবার কি লিখবো আমরা? 4 আর 4 এ 8, এখানে 20, এটা হলো 2, এখানে 5 1। এই হলো আমার ab এর মান। তাহলে ab নির্ণয় করতে আমরা পারলাম, কিন্তু ba কি নির্ণয় করতে পারবো? এখন আমাদের দেখতে হবে যে আমরা ba নির্ণয় করতে পারছি কিনা, বা ba নির্ণয় করা যাবে কিনা। তাহলে ba নির্ণয় করা যাবে না, সেটা আমি তোমাদেরকে আগেই বলেছি। তাহলে খেয়াল করো যে আমি যদি এবার ba লিখতে চাই, তাহলে b এর বেলায় কি হচ্ছে? 4 2 3 1। এবার a লিখো, 1 3 0 2 4 1। এবার এখন দেখো, ba কি আমরা নির্ণয় করতে পারবো? ba নির্ণয় করতে পারবো না।
বিএ নির্ণয় করা যাবে না, কারণ এটা 2/2 অর্ডার আর এটা হলো 3/2 অর্ডার। এইখানকার প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান নয়, অতএব বিএ নির্ণয় করা যাবে না। তাহলে আমরা বিএ নির্ণয় করতে পারবো না। আগামী দিন ক্লাসে তোমাদের গুণের 3/3 অর্ডারের ম্যাট্রিক্সের গুণের আরো কিছু অঙ্ক তোমাদের দেখিয়ে দিব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।